আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গোয়া থেকে এক রুদ্ধশ্বাস পরিস্থিতিতে কিভাবে মাত্র এক রাতের মধ্যে সময়ের সাথে যুদ্ধ করে আমি পৌঁছালাম কলকাতা। দেখুন এখানে অ্যানাউন্স করছে যে এই গাড়িটা আজকে আর থানের পরে আর যাবে না। রাতের অন্ধকারে আমার ট্রেন যখন পশ্চিমঘাট পর্বতের সুড়ঙ্গের মধ্যে দিয়ে অতিক্রম করছে, ঠিক তখনই এসে পৌঁছায় এক অপ্রত্যাশিত খবর। কখনো ট্রেন ক্যান্সেল, কখনো সময়ের মধ্যে কলকাতা পৌঁছানোর চাপ। নানান পরিস্থিতির জাতাকলে কার্যত কিছুটা দিশেহারা হয়ে সরকারি নির্দেশ পালনের জন্য আমি ছুটে চললাম গোয়া থেকে কলকাতা মাত্র এক রাতের মধ্যেই। জীবন এবং জীবিকার তাড়না আমাকে নিয়ে এসে দাঁড় করালো এমন এক পরিস্থিতির মধ্যে, যেখান থেকে আমি খুঁজে পেলাম গোয়া থেকে কলকাতা আসার এক পথ, যে পথ সকলের চোখের সামনে থাকলেও আজও হয়তো বহু মানুষের কাছেই অজানা। এখন রয়েছি উত্তর গোয়ার থিভিম রেলওয়ে স্টেশনে। এবার এখান থেকে একটা জার্নি শুরু করব কলকাতার উদ্দেশ্যে। কোনো জায়গায় যাওয়ার টিকিট নেই কলকাতায় ফেরার, সুতরাং এই থিভিম থেকে আমি একটা জার্নি শুরু করব। সেই জার্নিটা এখান থেকে যাব মুম্বাই সিএসএমটি ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন। তার জন্য নিয়েছি মাডগাঁও সিএসএমটি স্পেশাল ট্রেন 0:11:30। এই ট্রেনটা আসার কথা ছিল 4:52। কিছুক্ষণ আগে দেখিয়েছে 5:30টায় আসবে, আর এখন দেখাচ্ছে 6টায় আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর সূর্যাস্ত হচ্ছে গোয়াতে 6:45 বাজে। দেখুন সূর্যাস্ত, সূর্য কিন্তু অনেকটাই ওপরেই রয়েছে। এসে গেছে আমার ট্রেন M10 আমার সিট পড়েছে। পুরোটাই ট্রেনটাই কিন্তু এসি। এইটা করে আমি আজকে যাব মুম্বাই। আবার একটা গোপন রাস্তার আবিষ্কার করতে চলেছি কলকাতা পৌঁছানোর জন্য, কারণ কোনো ট্রেনেই কোনো দিক থেকে টিকিট নেই। অনেক জীবন পর একটা ট্রেনে সিট পড়লো সাইড লোয়ার মাডগাঁও থেকে, মানে সিএসএমটি স্পেশাল এটা। সাইড লোয়ারে সিট পড়েছে, কিন্তু দেখাই থিভিমটা চলে যাচ্ছে। কালকে সকালের মধ্যে ভোরের মধ্যে আমাদের মুম্বাই পৌঁছে যাওয়ার কথা সিএসএমটি, এবং সেখান থেকে মুম্বাই থেকে কলকাতা যাওয়ার জন্য আবার একটা নতুন গোপন রাস্তা বের করতে হবে। দেখা যাক কিরকম হয়। সূর্যাস্ত হচ্ছে এখন প্রায় 6:30 বাজে, আর এই ট্রেন দাঁড়িয়ে পড়েছে একটা স্টেশনে। এটার নাম হচ্ছে পার্নিম। এই স্টেশনটা অ্যাকচুয়ালি গোয়ার মধ্যেই পড়ছে, কিন্তু আসার সময় এই রুটে আমি দেখেছিলাম যেটা। এরপরে যে স্টেশনটা আছে সেটাই হচ্ছে সাওয়ান্তবাড়ি রোড। ওখান থেকে আবার মহারাষ্ট্র শুরু হয়ে যাবে। 6:30টায় দেখুন পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে। একটা স্পেশাল ট্রেন যেহেতু, এর ভেতরে প্রচুর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন কিছু নেই। তা যাই হোক, আজকের রাত মানে ভোরের দিকে 4টের সময় মুম্বাই পৌঁছানোর কথা ছিল। অলরেডি 2 ঘন্টা মতো লেট চলছে, তার মানে আরো মোটামুটি এক্সপেক্টেড যে সকাল 6টা নাগাদ আমরা মুম্বাই পৌঁছে যাব। কিন্তু মুম্বাই থেকে কলকাতা ফেরার কোনো টিকিট কিন্তু আমার কাছে নেই। আর যা পরিস্থিতি দেখছি, তাতে যা প্রেশার আছে, তাতে মনে হয় না মুম্বাই থেকে কলকাতা এত ইজিলি আমি তৎকালে টিকিট পাবো। দেখা যাক কি হয়। পরবর্তী অংশটা ভাবছি একটা অন্যরকম কিছু করে পৌঁছতে হবে কলকাতা। গোয়া থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল ছন্দপতন। ভারতের নির্বাচন কমিশন থেকে নির্দেশ এসে পৌঁছলো আমার মোবাইলে। 36 ঘন্টার মধ্যে কলকাতার বাড়ির থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ইলেকশন ডিউটিতে যোগদান করতে হবে, না হলে থাকছে বিভিন্ন রকমের শাস্তির বিধানও। বাইরে তখন রাতের অন্ধকার নেমে আসছে। ট্রেন তখন পশ্চিমঘাট পর্বতের মধ্যে, যার থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। দেখুন ট্রেন এসে দাঁড়িয়েছে একটা স্টেশনে, যেটার নাম হচ্ছে ভিলাভাডে। ভিলাভাডে স্টেশনে রাতের বেলা এখন কেউই নেই, প্রায় 9:15 বাজে। আর আমি একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে এখন পড়ে গেছি বেসিক্যালি। 142 কিলোমিটার এসছি থিভিম থেকে। আর আমার যা সিচুয়েশন এখন, এই মানে আমাকে আগামী কালের মধ্যে যেভাবে কলকাতায় পৌঁছাতে হবে, একটা মানে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখান থেকে কিভাবে কলকাতা পৌঁছবো জানি না কিছু। আমি তো আপনাদের জানিয়েছিলাম যে টিকিট আমার সেরকম অর্থে ছিল না, আমি ওয়েট লিস্টেড ছিল। সেই ওয়েট লিস্টেড টিকিটেও যদি আমি যাই, তাহলেও কোনোভাবেই 2 দিনের আগে তো আমি এখান থেকে মুম্বাই থেকে কলকাতা পৌঁছতে পারবো না। আর সন্ধ্যেবেলা 6টার থেকে শুরু করে এই 9টা পর্যন্ত মানে আমি প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে আছি। আমি তো মুম্বাই না গেলে কিছু করতে পারবো না। অ্যাটলিস্ট আমাকে মুম্বাই পর্যন্ত পৌঁছতে হবে। মুম্বাই পর্যন্ত পৌঁছলে তারপর মানে আমাকে চেষ্টা করে দেখতে হবে যে তারপর আমি কি করতে পারি। তারপরে ওই ট্রেনটাও কিছুটা লেটেই চলছে, 2 ঘন্টা মতো লেটে চলছে। এখন আমাকে কলকাতা পৌঁছতে হবে আগামীকালের মধ্যে।
মানে মাথার আমি ঠান্ডা রাখতেও পারছি না, কি করব কি পরিস্থিতি, এখন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। আর এই যে জায়গাটা আছে বিস্তীর্ণ জায়গায়, মানে কোনো নেটওয়ার্ক নেই, টানেলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতেই পাচ্ছেন এখানে পুরো পশ্চিমঘাট পর্বতমালা, দেখুন রাতের অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। আর টানেলগুলোতে যখনই যাচ্ছি তখনই আর কোনো মানে নেটওয়ার্ক থাকছে না ফোনে। কিভাবে কি করতে পারি আমি তো কিছু ভেবে কোন কিনারা করতে পারছি না, ফোনের কোনো নেটওয়ার্ক নেই, পুরো বিস্তীর্ণ অঞ্চলটাতে ফোনের কোনো নেটওয়ার্ক পাচ্ছি না এখন। আগে মুম্বাই পর্যন্ত কালকে সকালে মানে না পৌঁছে এই মুহূর্তে আর কিছু করা সম্ভব হচ্ছে না। আর এই ট্রেনটার কথা বলতে গেলে বেসিক্যালি ট্রেনটা কিছুই নেই, কোনো ভেন্ডারও উঠছে না, কিছুই না, স্পেশাল ট্রেন যেরকম হয় হলিডে স্পেশাল ট্রেন, বাথরুমে জলও পর্যন্ত নেই, কিছুই নেই। আহ, ওইগুলো আমার কাছে এখন আর কনসার্ন নয়, আমার আর এগুলো নিয়ে ভাবতেও চাইছি না, ভাবতে পারছিও না। আমার কাছে এখন একটাই কনসার্ন, আমি কালকে কিভাবে মুম্বাই থেকে কলকাতা পৌঁছে যাব। জীবন বিভিন্ন দিকে দাঁড় করায় এখন, কিভাবে কি করবো না করবো ওখানে বুঝে পাচ্ছি না। সন্ধেবেলা ঠিক গোয়া ছাড়ার পর থেকে এই খবরটা এসছে, এবং তারপর থেকেই খুব কন্ডিশনে, মানে কিছু ভেবে উঠতে পারছি না এখন। আর কনস্ট্যান্ট ফোনে কোনো টাওয়ার নেই, কনস্ট্যান্ট একটা ফোটাও কোনো টাওয়ার নেই ফোনে। এখন আরাবালি বলে একটা স্টেশনে এসছে অন্ধকার, বাইরে দেখুন কোনো কিছু টাওয়ার নেই এখানে, কোনো টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাড়ির লোককে যোগাযোগ করতে পারছে না, সমাজশ্রী বারবার ফোন করছে কিন্তু যোগাযোগ করতে পারছে না। আর মানে ও আসলে জানতে চাইছে আমি কি করছি, কোথায় আছি, কখন আসবো, এগুলো বুঝতে চাইছে। আহ, কিন্তু এখন তো আর যোগাযোগ করার কোনো ব্যবস্থাই নেই। রাত্রি প্রায় 9টা 10 বেজে গেছে, এখানে দাঁড়িয়ে আছে ট্রেনটা এই আরাবল্লিতে। আরাবালি নাকি নাম স্টেশনটার, 148 কিলোমিটার মতো আমরা এখন এসেছি। এবার জানি না কখন এই নেটওয়ার্ক আসবে। যে সমস্যা বললাম যে কালকের মধ্যে কলকাতা পৌঁছানো, দুরন্ততে গেলেও 27 ঘন্টার নিচে মুম্বাই থেকে কলকাতা যাওয়া যায় না, তার কোনোভাবেই সম্ভব নয় যে আমি কালকের মধ্যেই কলকাতা পৌঁছে যাবো। কোনো ট্রেনই সম্ভব নয়, 33 ঘন্টা 31 ঘন্টা করে সময় লাগে। পরিস্থিতি খুবই জটিল, খুবই ঘোরালো বলতে গেলে। কারণ হচ্ছে 1 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এখানে ফোনে যেহেতু টাওয়ার নেই একরকম, আর 2 নম্বর হচ্ছে এই ট্রেনটা মানে 0 11 30 না কত নাম্বার এটা, এই ট্রেনটা গোয়া থেকে ছাড়ার পর থেকেই কিন্তু মানে এটা দেখাচ্ছিল না ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে দিস ট্রেন ইজ নট রানিং টুডে। এবার কি ব্যাপার এখানে, এটাতে কোনো আপডেট পাচ্ছি না আমি। এবার এই পরিস্থিতিতে কিভাবে কি করবো, কারণ এই ট্রেনটা কটায় পৌঁছবে তাও বুঝতে পারছি না, কোনো আপডেট নেই। ওই যে ওইটা অ্যাক্টিভেটই হচ্ছে না ওই জায়গাটা, মানে ওই যে হোয়ার ইজ মাই ট্রেনে যে অপশন গুলো থাকে ট্রেনের, তার মধ্যে এই ট্রেনটা মানে ইনঅ্যাক্টিভেট হয়ে আছে। আর যখনই দিচ্ছি তখনই ওখানে উপরে শো করছে একটা পপআপে যে আজকে এই ট্রেনটা চলছে না, কিন্তু অ্যাকচুয়ালি চলছে বাস্তবে। কিন্তু কখন পৌঁছবো সেটার কোনো প্রেডিকশনও বুঝতে পারছি না, টাইমের যে অ্যাজাম্পশন সেটা করাও অসম্ভব। মুম্বাই সিএসএমটি এটা পৌঁছানোর অরিজিনাল টাইম ছিল শিডিউল অনুযায়ী 3:45 সকালে ভোরে। রাতের অন্ধকারে দুর্গম পশ্চিমঘাট পাহাড়ের মাঝে একের পর এক স্টেশনগুলো আসছে, আর সমগ্র ট্রেনের যাত্রীরা তখন ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু দু চোখের পাতা এক করতে পারিনি, তখন আমার সময়ের সঙ্গে যুদ্ধ চলছে। মনের মধ্যে এক যুদ্ধ, এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের দুশ্চিন্তা। দুটো বাজে ঘড়িতে, এখনো জেগেই আছি, সবাই ঘুমোচ্ছে কম্পার্টমেন্টে। জানি না কিভাবে কি সমস্যার সমাধান হবে, এই মাত্র নেট আসছে সবে। এখন ভাবছি সকালবেলা 7টার একটা ফ্লাইটের টিকিট কেটে নেবো নেটে, এছাড়া আর উপায় দেখছি না কোনো। দেখুন কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের মধ্যে রয়েছে তো এখনো। জানি না এবার ট্রেন কখন গিয়ে পৌঁছয় সেটা একটা ব্যাপার, তারপর সেখান থেকে এয়ারপোর্টে যাওয়া কিভাবে করবো ব্যাপারটা সেটাই ভাবছি। আর তারপরে যে ফ্লাইট গুলো সেগুলো প্রচুর দাম, আকাশ ছোঁয়া দাম, 20-30 হাজার টাকা করে প্রাইস দেখাচ্ছে মানে বেলার দিকে ফ্লাইট গুলো। করবো দেখি। ট্রেন ঢুকলো থানে, এরপরে একটা স্টপেজ আছে দাদার, তারপরেই একেবারে ছাত্রবর্তী শিবাজি টার্মিনাস দাঁড়াবে। এখান থেকে মোটামুটি 30-35 কিলোমিটার মতো বাকি। তবে একটা সুরাহা হয়েছে আমার এই সমস্যার, যে সেটা হচ্ছে যে আমি 3:40 নাগাদ, 3:30 নাগাদ রাত্রেবেলা একটা ফ্লাইটের টিকিট বুক করে ফেলেছি। আর বুকিং হচ্ছিল না প্রথম কথা। মানে একবার আগে চেষ্টা করেছিলাম, পেমেন্ট করতে যাবো ঠিক সেই সময় এটা মানে নেটওয়ার্কটা চলে যায়।
পারি না। তারপরে আমি রাত্রি 3:30টার সময় প্রথমে ভাবছিলাম যে বুক করবো 7:30-এর একটা ট্রেন ছিল, এই 7:45-এর একটা ফ্লাইট ছিল, সেইটা বুক করবো ভাবছিলাম। ওটা ডিরেক্ট ফ্লাইট ছিল কলকাতাতে। তারপরে আমি ভাবলাম যে ট্রেনটা কেমন যায় সেটার উপরে নির্ভর করে করব, কিন্তু এখন যা দেখছি ওটা করিনি, ভালোই হয়েছে। কারণ ট্রেন ঢুকতে ঢুকতে সিএসএমটি ঢুকতে ঢুকতে 6টা তো বেজেই যাবে, 6টার আগে কোনোভাবেই ঢুকতে পারবে না। তো আলটিমেটলি আমি 10:45-এর ফ্লাইট বুক করেছি। 10:45 এখন মোটামুটি বোধহয় 5:45 মতো হয়েছে টাইম। চলুন আপনাদের একটু দেখাই থানে যে স্টেশনটা। এই হচ্ছে থানে স্টেশন, এই হচ্ছে থানে স্টেশন। দেখুন এখানে অ্যানাউন্স করছে যে এই গাড়িটা আজকে আর থানের পরে আর যাবে না। আমাদেরকে বলছে যে ট্রেন থেকে নেমে যান সবাই, যাত্রীদেরকে আজকে থানে পর্যন্তই যাবে। এবার থানে থেকে এবার আমাকে যেতে হবে সিএসএমটি, দেখি কিভাবে যাওয়া যায়। দেখুন কন্ডিশন এখন, এবার লোকাল ট্রেন বললো একজন যাবে, দেখি যায় কিনা। ये ट्रेन सीएसएमटी जाएगा, सीएसएमटी जाएगा, ये सीएसएमटी जाएगा। हाँ सीएसएमटी, ये सीएसएमटी जाएगा। ओ थैंक यू। দেখুন কন্ডিশন কিভাবে করলো আসলাম থানের থেকে সিএসএমটি, মুম্বাইয়ের লোকাল লোকাল ট্রেনে একটা জায়গা পেলাম থানের থেকে। ওই যে ট্রেনটা ছিল ওটা শর্ট হয়ে গেছে ডিস্টেন্সটা, মানে জার্নিটা। আমাকে কাছের মধ্যে একটা লোক হাত দিয়ে ডাকলো, ডেকে বললো দিস উইল নট মুভ বিয়ন্ড থানে, সিএসএমটি যাবে না। এবার মুম্বাইয়ের লোকাল ট্রেনে জায়গা পাওয়া অত সহজ ব্যাপার নয় কিন্তু। তাও এখন 5টা বাজে, প্রচণ্ড ভিড় ট্রেনে। এই মুহূর্ত থেকে এখান থেকে আমি যাব সিএসএমটি। বুঝতে পারছেন কেমন হচ্ছে? সিএসএমটি যাওয়ার পর তারপর সিএসএমটি থেকে আমি ট্যাক্সি নেবো বা কিছু ক্যাব নেবো, নিয়ে যাব ওখান থেকে এয়ারপোর্ট ফ্লাইটের জন্য। এই হচ্ছে কন্ডিশন এখনকার পর্যন্ত। এই নামলাম সিএসএমটিতে, এই দেখুন সিএসএমটিতে এই লোকালটার থেকে নামলাম। এবার যেতে হবে আবার ডিজি যাত্রা অ্যাপটা আমি অনলাইনে ডাউনলোড করেছি। কোন ভোরের মুম্বাই শহর কিরকম এখন। আর আমি নেমে পড়লাম শিবাজি ছাত্রপতি টার্মিনাস স্টেশনে। এটা দেখুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কি দুর্দান্ত দেখাচ্ছে দেখুন। সেই বিখ্যাত জায়গায় নেমে গেছি আমি। এবার এখান থেকে যাব, একটা ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে চলে যাব হচ্ছে এয়ারপোর্টের কাছে। দেখুন সিএসএমটি থেকে ট্রেন নিয়ে নিয়েছি, বান্দ্রা যাচ্ছি, বান্দ্রা। এবার বান্দ্রা থেকে আবার যাবো আন্ধেরি, বান্দ্রা থেকে কি আবার ট্রেন চেঞ্জ করতে হবে। আর এটা সিএসএমটি থেকে বান্দ্রার একটা ট্রেন ছাড়ছিল লোকাল, সেই ট্রেনটা করে উঠেছি। উঠে এখন এটা থেকে নামবো বান্দ্রাতে, নেমে আবার সেখান থেকে আন্ধেরিতে যাবো। কি হচ্ছে আজকে কিছুই বুঝতে পারছি না। এখন একটা স্টেশনে আছে, ওটার নাম হচ্ছে সিউড়ি। এখান থেকে যাচ্ছি হচ্ছে বান্দ্রা, আর 4টে স্টেশন পরেই বান্দ্রা এসে যাবে। বান্দ্রা থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে আন্ধেরির জন্য। আন্ধেরি থেকে এয়ারপোর্ট খুব কাছে দেখাচ্ছে। আর আমি বাইরে বেরিয়ে কিছু ক্যাবসকে জিজ্ঞেস করলাম, উবেরে দেখাচ্ছে 1200 টাকা ভাড়া, আর গাড়িওয়ালারা বলছে 1000 টাকা। মানে এয়ারপোর্ট যেতে সিএসএমটি থেকে 1000 টাকা, তার বান্দ্রা থেকে নাকি খুব কাছে হয়, মানে আন্ধেরি থেকে খুব কাছে হয়। আমি যেখানে টিকিট কাটি আর কি, মানে টিকিট বুকিং যে ক্লার্ক ছিলেন তাকে, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আন্ধেরিতে চলে যান, আন্ধেরি থেকে খুবই কাছে। তা সেই অনুযায়ী যাচ্ছি, এখন দেখি কতদূর কি করা যায়। মানে একটা অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটছে আজকে। চলে এলাম বান্দ্রা, এবার এখান থেকে ধরবো আন্ধেরি যাওয়ার জন্য ট্রেন। বান্দ্রা থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করলাম একটা, আর এখন যে ট্রেনটায় যাচ্ছি এটা আন্ধেরি যাবে বললো। বান্দ্রা থেকে প্ল্যাটফর্ম 6-এ এসেছিলাম বান্দ্রাতে, আর এখানে প্ল্যাটফর্ম 4-এ এসে আন্ধেরি যাওয়ার গাড়ি ধরলাম। বান্দ্রার পরের স্টপেজটাই আন্ধেরি। এটা বিহার
বিহার মেমু বলছে, VIHAR, বিহার মেমু। এই ট্রেনটা ধরে এখন আন্ধেরি যাবো। আন্ধেরি থেকে দেখি এয়ারপোর্ট কতটা দূরে হয়। আজকে পুরো মুম্বাইয়ের লোকাল ট্রেন কাপাকাপি হয়ে গেল, একদম কাপাকাপি হয়ে গেল মুম্বাইয়ের লোকাল ট্রেন। 6:51 বাজে, আন্ধেরিতে চলে এলাম। অটোতে যাচ্ছি এখন টার্মিনাল থেকে। আন্ধেরি থেকে অটোতে উঠে অটোওয়ালা দাদাকে বলেছিলাম ঝড়ের গতিতে অটো চালাতে। অল্প সময়ে অটোওয়ালা দাদা পৌঁছে দিলেন আমাকে এয়ারপোর্টের গেটের সামনে। এয়ারপোর্টে চলে এসেছি, P10, 10th ফ্লোর বললো আর কি। দেখি এবার 10th ফ্লোরে যাই, কোথায় দিয়ে ডিপার্চারটা হয়। এটা মুম্বাই এয়ারপোর্ট। চলে এলাম মুম্বাই এয়ারপোর্ট। অসাধারণ দেখুন এই জায়গাটা। এবার দেখি এখানে কি বলছে, কোথা দিয়ে কোথায় কি যেতে হবে এটা একটু বুঝতে হবে আগে। মুম্বাই, দিল্লি, কলকাতা, 3টে এয়ারপোর্টই একসাথে যাব। ডোমেস্টিক, দেখি আমারটা কোথায় আছে। এইটা আমার কাছে একটা ডিকোড করার মতো। দেখুন এপাশে লেখা আছে ডোমেস্টিক ডিপার্চার্স ইন্ডিগো কে, মানে কে ব্লকে আমাকে যেতে হবে। এখানে আমি অনেকটা আগে এসেছি তো, তাই এখনো কিছু শুরু হয়নি। তা শুরু হোক আগে, তারপর। এটা আর এদিকটা রয়েছে ইন্টারন্যাশনাল ডিপার্চার্স। আসলে এটা তো টার্মিনাল 2, এখানে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক অল্প আছে, বাকিটা সবটাই ইন্টারন্যাশনাল ডিপার্চার্স হয়। পেয়ে গেছি আমারটা, 10:45, 6C310 দিল্লি। 10:47 আমার ফ্লাইট, এখন বাজে 7:47, 3 ঘন্টা এক্স্যাক্টলি আগে। ইন্ডিগোর এইখানে যে কাউন্টারগুলো আছে সেখানে গেলাম। আমি আগে ওয়েব চেক ইন করিয়ে নিয়েছিলাম, ট্রেনে আসার সময় ওয়েব চেক ইন করিয়ে নিয়েছিলাম, দিয়ে দিল আমাকে বোর্ডিং পাস। এই হচ্ছে আমার দুটো বোর্ডিং পাস, একসাথে দুটোই দিয়ে দিয়েছে। বোম্বে টু দিল্লি একটা, আর একটা হচ্ছে দিল্লি টু ক্যালকাটা। দিল্লিতে লে ওভার রয়েছে আমার। প্রথমে এই বোর্ডিং পাসটা নিয়ে নিলাম, এইবার যাব সিকিউরিটি চেকে। প্রসিডিওরটা দেখি কিভাবে কি হয়। সেলফ চেক ইন সার্ভিস আছে এখানে, ইন্ডিগোতে ক্লিক করে আপনি এটা করতে পারবেন। এখান থেকেই স্ক্যান করে করা যাবে মনে হয়। দেখি সিকিউরিটি চেকিং কিভাবে হয়, কোথায়। বোর্ডিং পাসগুলোকে স্ক্যান করালাম প্রথমে গেটে, তারপরে সিকিউরিটি চেকের সময় সমস্ত মানে আপনার পার্স, বেল্ট, কেউ কেউ তো জুতোও খুলে দিচ্ছিল, ব্যাগের ভেতরে যা যা ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে, যা কিছু রয়েছে, ক্যামেরা, মোবাইল, যা যা কিছু রয়েছে সমস্ত কিছু দিয়ে দিলাম। খুব একটা কিছু অসুবিধা কিছু হয়নি। তারপরে সিকিউরিটি পাস হয়ে গেছে। বোর্ডিং পাস তো আগেই দিয়েছে, তারপরে সিকিউরিটি পাস হয়ে এখন এখানে বসে আছি। এবার আমাদের বোর্ডিং শুরু হবে কিছুক্ষণ পর থেকে মনে হয়। আর এখন বাজে 8:10, মানে মোটামুটি 2 ঘন্টা টাইম আছে এখনো বোর্ডিং এর জন্য। আর এইরকম দেখতে এয়ারপোর্টটা টোটালটা। আচ্ছা, আমি কিন্তু প্রথম আসলাম লাইফে এয়ারপোর্টে, কোনোদিন আসিনি। ফার্স্ট এয়ারপোর্টে আজকে আসলাম মুম্বাই। খুবই দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে, দারুণ। দেখুন দোকানপাট রয়েছে, এগুলো যতদূর শুনেছি খুবই নাকি কস্টলি। যাক, এসবের মধ্যে তো এখন আমি আর যাচ্ছি না, এইখান থেকে আবার আরেকবার দেখবো। আমারটা তো এটা তো ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক চাই আমার। নানান রকমের জিনিস পাওয়া যায়, নানান রকমের জিনিস, খেলনার কোনো অভাব নেই। বাচ্চাদের খেলনা প্রচুর। ব্যাগস দেখুন, এটা আকি কি,
দিল্লি, ওই আমার উপরেরটা, ওখানে লেখা আছে সময় পর, মানে এক্স্যাক্টলি অন টাইমে আছে। ভালো হলো, ওখানে একদম এক্স্যাক্টলি টাইমে আছে করা আছে। এখানে লাউঞ্জ, আদানি লাউঞ্জ, অ্যামেক্স লাউঞ্জ। আমার কাছে ওসব কার্ড নেই যে আমি লাউঞ্জে যাব, সুতরাং একটু এপাশ তেপাশ ঘুরেই দেখতে হবে, এছাড়া উপায় নেই। ঘুরে ঘুরেই দেখবো যতক্ষণ ভালো লাগে, তারপরে তো চলে যাবো বোর্ডিং এ। পৃথিবীর সব থেকে বড় বড় দোকানগুলো সব এই এই এয়ারপোর্টেই মনে হয় রয়েছে। এয়ারপোর্টে যে এত কিছু থাকে সেটা তো আমি জানতাম না। দারুণ লাগছে আমার এই জায়গাগুলো দেখে। মানে 10টা শপিং মল একসঙ্গে খুললে যা দেখতে পাবেন, এই একটা এয়ারপোর্টে তাই তার থেকে বেশি আছে। ও বাই দ্য ওয়ে, আমার এখানে 47A আমার ডিপার্চার, এখানে 40 to 53 এইদিকে হবে। যাই দেখি এইদিকে। দারুণ ব্যাপার, 47A। সব রকমের কার্ড আছে, আইডিএফসি ফার্স্ট, আমেরিকান এক্সপ্রেস, সমস্ত কার্ড আছে, সমস্ত ক্রেডিট কার্ড আপনাকে দিচ্ছে এখানে। শুধু একটু নিতে হবে আর কি, সাহস করে। দেখুন, বেকারির গন্ধ মমা করছে এখানে বেকার স্ট্রিটে, সত্যি করে জায়গাটা পুরো বেকার স্ট্রিট হয়ে গেছে। আর এই পাশে দেখুন দুর্দান্ত ব্যাগ। সামনে দেখুন ম্যাকডোনাল্ডস। বাবা, আমার 47A, এটা সামনের দিকে বললো। আর সামনের দিকে মানে উপরে বোর্ডে দেখছি যে সামনে দেওয়া আছে 47 এইদিকে, তাহলে 47। এখানে দেখছি আবার 48, তাহলে 47 কোথায় গেল? দেখি খুঁজে পাই কিনা। পেয়েছি আমারটা, এই 47, এখান থেকেই। দেখুন, এখন বাজে সকাল 8টা 33। আর ওখানে যিনি ম্যাডাম আছেন উনি বলছেন ইন্ডিগো দিল্লি গেট ফাইনাল গেট ক্লোজ। আমি তো ভাবছি দিল্লিতে তো আমার আমার ফ্লাইট, তাহলে এবার কি হবে? গিয়ে দেখছি ওখানে ডিসপ্লেতে শো করছে সকাল 9টার ফ্লাইট যেটা দিল্লির জন্য, সেটা ফাইনাল গেট ক্লোজ। ইন্ডিগো দিল্লি 9টার ফ্লাইট, 8:30টার সময় গেটটা ক্লোজ হয়ে গেল। আর আমি ভাবছিলাম 7টা 45-এর ফ্লাইটের টিকিট কাটবো। আসলে মানে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়, ভাগ্যিস তখন নেটওয়ার্ক ছিল না, না হলে হয়তো কেটেই ফেলতাম। 7টা 45-এর টিকিট কাটলে বুঝতে পারছেন তাহলে কি হতো আজকে। তারপরেও ভেবেছি যে 10টা 5-এর টিকিট কাটবো। 10টা 5-এর টিকিট কাটলে ঠিকই ছিল, 10টা 5টা কোয়াইট কন্ডিউসিভ, 10টা 5টা ঠিক ছিল। আর 10টা 45টা আরো বেশি কমফোর্টেবল হলো। দারুণ লাগছে কিন্তু এখান থেকে দেখুন এই জায়গাটা। আমার বোর্ডিং পাসটাতে লেখা আছে যে এই বোর্ডিংটা 10টা পর্যন্ত হবে, যেহেতু 10টা 45-এর ফ্লাইট, মানে 10টা পর্যন্ত বোর্ডিং লেখা আছে, হয়তো কিছুটা কনসেশন করতেও পারে। আর এমনিতে কোনো কিছুই অসুবিধা হয়নি। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এটা আমি শুনেছি, আমি তো বাস্তব অভিজ্ঞতাটা মনে হচ্ছে ঠিকই শুনেছি, ভুল নয়। সেটা হচ্ছে যে বোর্ডিং পাস আপনার কাছে থাকা মানে এই নয় যে আপনি বোর্ড করতে পারবেন। এখানে যদি আপনি টাইমিং এর মধ্যে গেট মানে ঢুকতে না পারেন আর কি, যেটা ওদের যে টাইম মানে স্ট্রিকচারটা দেওয়া আছে সেটার মধ্যে যদি ওখানে ঢুকতে না পারেন, তাহলে কিন্তু আপনি বোর্ড করতে পারলেন না, প্লেনে আর যেতে পারলেন না। টাইমটা খুব মানে মেটিকিউলাসলি মানে মেনটেন করতে হবে, পাংচুয়ালিটিটা। একদিকে মনে হচ্ছে আমি ঠিকই করেছি যে এই আমি যে এটাকে মানে ডিরেক্ট ফ্লাইট না নিয়ে এই যে একটা স্টপ গ্যাপ মানে একটা ফ্লাইট নিয়েছি, এটা একদিকে ভালোই হয়েছে। যে কারণ ওইদিকে দিল্লিতে কিভাবে হয় ওই ব্যাপারগুলো একটু জেনে নিলাম। আবার এখানে মুম্বাইতে জানা হয়ে গেল, আর কলকাতাতে তো মানে মানে আমাদের ফ্লাইটটা অ্যারাইভ করবে কলকাতাতে, কলকাতা দিয়ে তো বেরিয়েই যাবো, তাহলে তো সেটা বোঝাই হয়ে গেল। যে দিল্লিতে গেলে আরেকবার পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। ওখানে আমার জন্য ভালোই হয়েছে, কারণ এই যে 6 ঘন্টা আমি পুরো এয়ারপোর্ট এবং ফ্লাইটের মধ্যে থাকবো, এটা অনেক বেটার। এই এক রাদার দ্যান এই 2 ঘন্টা 55 মিনিটের মধ্যে আমি চলে এলাম মুম্বাই থেকে কলকাতা, তার থেকে এটা অনেকটাই ভালো। দেখুন আপনাদের টেক অফটা দেখাচ্ছি। কালকের ওই পরিস্থিতিটার পর আমার মনে হচ্ছিল এখন ফ্লাইট কাটবো, মানে 7-8 ঘন্টার একটা ডিফারেন্সের মধ্যে ফ্লাইটের এত কস্ট, ফ্লাইট
এই ফ্লাইটে টিকিট কাটবো। আমি কোনোদিন ফ্লাইটে উঠিনি, আজকেই প্রথম। তবে এখনো উঠিনি, কিন্তু এই পর্যন্ত এসেছি। আমি এয়ারপোর্টটা যা দেখেছি তাতে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে স্বপ্নের সত্যি কোনো দাম হয় না। সত্যি স্বপ্নের কোনো দাম হয় না, এটার কোনো, এটা ইনভ্যালুয়েবল। এটার ভ্যালু টাকা দিয়ে করা সম্ভব নয়। আপনারা যারা ওঠেননি, কোনোদিন চড়েননি ফ্লাইটে, অবশ্যই একবার চড়ুন। মনে হচ্ছে যেন অনেক বেশি টাকা আমাদের ট্রেনে। আপনারা তখন বুঝতে পারবেন যে ফ্লাইটে যদি চড়েন তাহলে মনে হবে যে ট্রেনের কাছে কোনো কম্প্যারিজনই আসে না। ট্রেনের একটা গতিশীলতা আছে, একটা দৃশ্যপট আছে আলাদা, কিন্তু ফ্লাইটের এই যে ব্যাপারটা, মানে ভাবুন, আমাদের দুরন্ত এক্সপ্রেস 27 ঘন্টায় মুম্বাই থেকে কলকাতা যায়। গীতাঞ্জলি বলুন বা আমাদের হাওড়া মুম্বাই মেল বলুন, এগুলো সব 33 ঘন্টা, 37 ঘন্টা এরকম টাইম নেয় কলকাতা থেকে মুম্বাই পৌঁছাতে। আর আমার যেরকম কন্ডিশন ছিল তাতে দেখুন, আমার এখানে তাও এটা ডিরেক্ট ফ্লাইট নয়, আমি 6 ঘন্টার মধ্যে, তাও সবকিছু ম্যানেজ করে আমি 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো কলকাতা। এটা একটা আনবিলিভেবল স্বাধীনতা দেয় মানুষকে। এটা আমার কাছে তো একটা বিশাল বড় যেমন পাওনা, মানে আজকের এই প্রেক্ষাপটে তো বিশাল বড় পাওনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ফ্লাইটের এই যে টোটাল এই যে ইনফ্রাস্ট্রাকচারটা দেখলাম, এই যে এয়ারপোর্ট, এটা দেখে আমার মধ্যে একটা বিশাল রকমের একটা ভালো লাগা তৈরি হলো পুরো জিনিসটা। মানে আজকে এখানে ঢুকে আমার কিন্তু মনে হচ্ছে না একবার আমি অনেক বেশি টাকা দিয়েছি, এটা কিন্তু মনে হচ্ছে না কোনোভাবেই। পুরোটাই মনে হচ্ছে সার্থক এক্সপিরিয়েন্সটা আমার। আপনাদের আমার মানে মনের যে ফিলিংসটা সেটাই বললাম। মানে এত বছর জীবনে কোনোদিন আমি ফ্লাইটে উঠিনি, এই আজকেই উঠবো প্রথম। দারুণ লাগছে, দারুণ এক্সেপশনাল একটা মানে ফিলিংস। ঘড়িতে এখন সময় হয়েছে 9টা 48, আর 5 মিনিটের মধ্যে বোর্ডিং শুরু হবে আমাদের এই পেছন থেকে, এখানে ইন্ডিগো কাউন্টার থেকে 47A। চলে এসেছি দেখুন বোর্ডিং গেটের কাছে। আমি কি একাই বোর্ড করবো নাকি এখানে? কেউ তো বোর্ডই করছে এটা দেখছি। কি ব্যাপার, কিন্তু ফ্লাইটটা পুরোটাই ভর্তি। এখন এই পাশেরটা দিয়ে বেশি লোক বোর্ড করছে, জানি না কি বিষয় বৃত্তান্ত। আর আমি তো এই গেটটা দিয়ে আসলাম, জানি না এটা হবে কিনা। দেখুন, চলে এলাম, চলে এলাম 23। এইটাই আমারটা, এই উইন্ডোর পাশের সিটটা। এইটা মানে দেখেই বুক করেছিলাম, এই দুটো সিট ছিল না, ফাঁকা ছিল। তখন আমি এই সিটটা অ্যাকচুয়ালি অ্যাড অন করেছি নেওয়ার সময়, ভাবছিলাম যে ফাঁকা থাকবে কিনা, হয়তো ভর্তি হয়ে গেছে, পরে হয়তো বোর্ড করবে। 10টা 45-এ ছাড়বে এখান থেকে, মুম্বাই ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আর দিল্লি থেকে পৌঁছবে 1টার সময় বেলা। তাহলে এই যে এইটুকু টাইম আমাদের হচ্ছে ফ্লাইং টাইম, হচ্ছে 10টা 45 থেকে 1টা। দিল্লি থেকে ছাড়বে 2টা 25-এ, আর 4টে 45-এ কলকাতা পৌঁছে যাবে। তাহলে 1টা থেকে 2টা 25, 1 ঘন্টা 25 মিনিট দিল্লিতে আমাদের লে ওভার রয়েছে। কিছুই না, 1 ঘন্টা 25 মিনিট তো বলতে বলতে কেটে যাবে। আর এটা টার্মিনাল 2 থেকে ছাড়ছে বোম্বে, মানে মুম্বাই টার্মিনাল 2 থেকে ছাড়ছে। আর টার্মিনাল 1-এ গিয়ে দিল্লিতে পৌঁছবে। দিল্লি থেকে আমার ফ্লাইটটা সেটাও কিন্তু টার্মিনাল 1-এই আছে। We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags in the overhead. আমরা এই মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত প্রায় 1100 কিলোমিটার ডিস্টেন্স কভার করব, 1100 কিলোমিটার ডিস্টেন্স কভার করব। এবং সেইটা কভার করতে যে টাইম লাগছে, 10টা 45-এ ছেড়ে 1টার মধ্যে পৌঁছে যাবে। আর আজকে আমরা উঠবো 35,000 ফুট উচ্চতায়, 35,000 ফুট। বাবা, একটারে বললো ফ্লাইট ক্যাপ্টেন যে ফ্লাইটের ভাড়া যতই বেশি হোক না কেন, ফ্লাইট কিন্তু একেবারে সেই একই রকমের আছে, মানে পুরো ফুল প্যাকড, একটাও সিট ফাঁকা নেই। দেশি বিদেশি সব পর্যটকই কিন্তু এর মধ্যে রয়েছে। মুম্বাইয়ের মাটি ছেড়ে ইন্ডিগোর ফ্লাইট আকাশে উড়ল। আমিও জীবনে প্রথমবার আকাশে ওড়ার স্বাদ পেলাম। মনে তখন একরাশ উত্তেজনা, সঙ্গে অনেকটাই ভালো লাগা। 11টা 10 টাইম হয়েছে, আর মুম্বাইয়ের মাটি ছেড়েও আকাশে উঠে গেলাম আমরা।
দেখুন তলা দিয়ে মুম্বাই, এখনো ট্রেনের ক্রসিং হচ্ছে। দেখুন আরব সাগর মুম্বাইয়ের। দারুণ, 36,000 ফিট উপরে উঠবো, কম ব্যাপার না। এই যে উঠছি, যখন হাইটটা গেইন করছে তখন বুঝতে পারা যাচ্ছে একদম হাইটটা গেইন করছে। দেখুন এই দেখুন, এই পাশে দেখুন। अपनी ट्रे टेबल्स तैयार रखिए, हम जल्द ही आपके स्नैक्स लेकर आएंगे। আমরা এই পৃথিবীটাকে দেখার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই। দেখুন উপর থেকে দেখতে পাচ্ছি, কি দারুণ লাগছে। মেঘগুলো দেখুন নিচে, মেঘেরা নিচে আর আমরা উপরে। 36,000 ফিট হাইট পর্যন্ত উঠেছে, মানে ভাবাই যায় না। আর অনেকেই কিন্তু ঘুমিয়ে পড়েছে, সবাই অনেকে ঘুমিয়েও পড়েছে। আমারও একটু ঘুম এসেই গেছিল, এমন একটা অ্যাটমসফিয়ার হয় যে এত শান্ত এই আওয়াজটা হয়, যাতে লোকে ঘুমিয়েই পড়ে কিছুটা। কখনো আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘেরা, কখনো নিচে আমাদের দেশের ভূখণ্ডের মাটি। আমাদের দেশের রাজধানী শহর এবং যমুনা নদীকে আকাশ থেকে দেখার অনুভূতি ভীষণই শিহরণ জাগানো। কিছুক্ষণের মধ্যেই ইন্ডিগোর ফ্লাইট নিউ দিল্লির মাটি স্পর্শ করলো। বাজে এখন আমরা পৌঁছে গেলাম দিল্লি টার্মিনাল 1-এ। আর অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা অনেকটা কমেছে, আমার সাইকোলজিক্যালি আমার ভালো লাগছে, কারণ ওখানে ছিল 35 ঘন্টা ট্রেনে মুম্বাই থেকে, আর দিল্লি থেকে ট্রেনে অন্তত 24 ঘন্টা। কিন্তু এখনো 24 ঘন্টা দূরেই আছি কলকাতা থেকে, টেকনিক্যালি দেখতে গেলে। আর এই টার্মিনাল 1 থেকেই আমার নেক্সট ফ্লাইট এবার কলকাতার জন্য, সেটা হচ্ছে 1:40-এ বোর্ডিং শুরু হবে। এখন 1টা বাজে, বেশিক্ষণ তো ডিফারেন্স হলো না মাঝখানে, ঠিকই আছে, দেখা যাক। 40 মিনিট টাইম আছে। টার্মিনাল 1-এর থেকে কোন কোন গেট নাম্বারটা এখানে মেনশন করেনি, গেট নাম্বারটা দিলে। তবে যা হলো মানে অভিজ্ঞতা একদম মানে অভূতপূর্ব, এক্সেপশনাল একটা অভিজ্ঞতা। এবং আমি এই লেওভারটা নিয়ে ভালো কাজ করেছি। দুবার ফ্লাইটে চড়ার মজাই আলাদা। তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল যেমন, ঠিকই তাও আজকের দিনের মধ্যেই যে গেলেই হতো, কিন্তু দারুণ লাগছে, একদম সাধারণ অভিজ্ঞতা। এবার নেক্সট ফ্লাইটটায় উঠবো কলকাতার জন্য দিল্লি থেকে। হয়ে গেল, এবার কানেক্টিং ফ্লাইটটা ধরবো। দারুণ লাগলো এই লেওভারটা, ফার্স্ট ফ্লাইট কেটে খুব ভালো কাজ করেছি। আর একটা ভুল করেছি, সেটা হচ্ছে ওই ওই ফ্লাইটটার একটা উইন্ডো সিট নিতে হতো, ওটা নিয়ে সেটা একটা ভুল করেছি। আর বাকিটা খুবই ভালো হয়েছে। সোজা এখান থেকে ট্রান্সফার হবে মনে হয়। আমার সঙ্গে তো মানে এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এই জায়গাটা তো একই টার্মিনালের মধ্যে রয়েছে আমার, সেজন্য এখান দিয়ে সোজা ট্রান্সফার হবে। দেখা যাক কিরকম হয়। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টটা, দেখুন এবার ঠিকই আছে, একদম যেখান থেকে বেরিয়েছিলাম একদম সোজা সোজা হচ্ছে ট্রান্সফার 1 টু টার্মিনাল 1। আর এদিকে হচ্ছে ট্রান্সফার টার্মিনাল 2 and 3। লেফট হ্যান্ড টার্ন নিতে হবে, এইরকম দেখুন। আর এখানে দেখবো আমার ফ্লাইটটা দিয়েছে কিনা ফ্লাইট ইনফরমেশনে। এটাতে তবে একটা জিনিস দেখলাম, দিল্লি এয়ারপোর্টে এই জায়গাটাতে লোকজন সংখ্যা অনেকটা কম। ওখানে যেন মুম্বাইতে যেমন প্রচুর ভিড় ছিল, এখানে লোক সংখ্যা কম দেখা যাচ্ছে। পেয়ে গেছি আমার 6E910 কলকাতা 17 নাম্বার গেট, অন টাইমে আছে, খুঁজে পেয়ে গেছি আমারটা। এই তো এই জায়গাটা এবার অনেক লোকজন আছে।
আমাদের দেশের রাজধানী শহরের বিমানবন্দরের পরিকাঠামো এবং তার পারিপার্শ্বিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর ছিল যে আমি মুহূর্তের জন্য ভুলে গেলাম আমার সমস্ত দুশ্চিন্তাকে। এনকাম লাউঞ্জ থেকে শুরু করে নানান রকমের বহুজাতিক সংস্থার বিপণী তাদের পসরা সাজিয়ে বসেছে বিমানবন্দরের আনাচে কানাচে। অভাব নেই কোনো কিছুরই, বই থেকে শুরু করে ইটালিয়ান বেকারি, গয়না থেকে শুরু করে দুর্দান্ত ব্যাগ, সমস্ত কিছুই রয়েছে আমাদের এই বিমানবন্দরে। বোর্ডিং শুরু হয়ে গেল আমার। বোর্ডিং হয়ে গেছে, দেখুন যাচ্ছি এখন ফ্লাইটের দিকে। এবারও মনের মধ্যে একই রকমের উত্তেজনা ও নিজের শহর কলকাতাকে মনে পড়া। কলকাতা যাওয়ার ফ্লাইটে আবার সিট হচ্ছে 8E, মাঝখানের সিট একদম, জানলাতে নয় আবার আইলেও নয়, এদিকে মাঝামাঝি জায়গায়। Emergency exits on this aircraft. Two at the front, two in the middle, two at the rear. নিউ দিল্লির মাটি ছেড়ে ইন্ডিগোর ফ্লাইট উড়ে চলল আমার শহর কলকাতার দিকে। ইন্ডিগোর ফ্লাইটের জানলার নিচে তখন আমার দেশের রাজধানী শহর, আমাদের আপাতত গন্তব্য মেঘের ওপারের জগৎ। বিকেলের স্ন্যাক্স, মেয়োনিজ দেওয়া স্যান্ডউইচ এবং ফ্রুট জুস। মেঘেরা তখন অনেক অনেক নিচে। কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ঝিকমিক করতে থাকলো আমাদের শহর কলকাতার জলাভূমিতে। দিল্লি বা মুম্বাইয়ের তুলনায় আজকে বিকেলে কলকাতাকে যথেষ্ট ঝাপসা দেখাচ্ছিল। দৃশ্যমানতা ওপর থেকে অনেকটাই কম বাকি দুই শহরের তুলনায়। নেমে গেলাম কলকাতায়, 4:30 বাজে এখন, আর সেই রকম গরম হাওয়া দিচ্ছে।